নমস্কার। আমি ডক্টর উৎপল ভূঁইয়া। বর্তমানে জামালপুর হসপিটালে কর্মরত চিকিৎসক। তো আজকের মূল আলোচ্য বিষয় হলো গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। তো গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ জিনিসটা কি? অ্যা এখানে আমাদের খাদ্যনালীর পাকস্থলী থেকে কোনো জিনিস, খাবার বা অ্যাসিড সেটা যখন আমাদের খাদ্যনালীর উপরে পাঠে অর্থাৎ ইসোফেগাসের উপরে উঠে আসে বা রিফ্লাক্স হয়, সেটাকে আমরাকে বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এবার জানতে হবে এটা কেন হয়? যদি কোনো কারণে খাদ্যনালীর পাকস্থলীর ভেতরে অ্যাসিডের মাত্রা খুব বেশি হয় বা ইসোফেগাস আর পাকস্থলীর মাঝখানে যে একটা ভালভ আছে, ভালভটা সঠিকভাবে কাজ করতে না পারে, তখন এই পাকস্থলীর মধ্যেকার খাবার বা অ্যাসিডটা উপর থেকে উঠে আসে। ঠিক আছে? এবার এই পাকস্থলীর মধ্যে অ্যাসিডের মাত্রা বাড়ে কেন? সেটা আমাদেরকে আগে জানতে হবে। সেটা আমাদের মূলত কয়েকটা কারণ হচ্ছে আমাদের অ্যা জীবনযাপনের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে আমাদের আনহেলথি লাইফস্টাইল, তার সঙ্গে কয়েকটা ওষুধ আর কিছু ইনফেকশন এর জন্য রেসপন্সিবল। এবার আমাদের এইটা হলে আমরা বুঝবো কি করে যে আমরা সত্যিকারের জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এই রোগের শিকার। এর কয়েকটা লক্ষণ আছে। বলে দিই, যদি কখনো দেখেন যে আপনার গলা বুক জ্বালা করছে বা সেটা ঘন ঘন জ্বালা করছে বা বুকে চাপ ধরছে বা বুকে ব্যথা করছে, তার সঙ্গে আপনার শুকনো কাশি বা গলার স্বর বসে যাচ্ছে, অনেক দিন ধরেই বসে আছে, তখন আপনাকে কিন্তু ভাবতে হবে যে এটা হয়তো বা হতে পারে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তার জন্য আপনি নিকটবর্তী কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার তারপর উনি কয়েকটা পরীক্ষা-নিরীক্ষা আ বা কয়েকটা টেস্টিং করে উনি দেখবেন যে এটা আদৌ গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হচ্ছে বা না অন্য কিছু হচ্ছে। এবার সেই পরীক্ষাগুলো কি, কি? সেই পরীক্ষাগুলোর মধ্যে বেশ কয়েকটা টেস্ট আছে। যেমন গলায় নল ঢুকিয়ে পরীক্ষা, আপার জিআই এন্ডোস্কোপি, প্লাস তার সঙ্গে এক ধরনের র‍্যাপিড ইউরিএজ টেস্ট বলি আমরা। এক ধরনের এনজাইমের টেস্ট করা। সেখানে দেখতে পারি যে আমরা আদৌ কোন রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশন কিছু হচ্ছে কিনা। ঠিক আছে? বা ওর মধ্যে কোনো ক্ষত আছে কিনা বা কোনো টিউমার বা কোনো হার্নিয়া কিছু আছে কিনা। এর সঙ্গে আরো কিছু টেস্ট আছে। যেমন বেরিয়াম সোয়ালো টেস্ট, পিএইচ ইম্পিডেন্স টেস্ট, এরকম কিছু টেস্ট। এই সবকটা টেস্ট করার কারণ হচ্ছে আমরা দেখি ওখানের অ্যাসিডের মাত্রা কতটা বা ওখানকার যে উম জলীয় খাবারটা আছে বা কোনো খাবার আছে বা কোনো গ্যাসীয় জিনিস তার ফ্লো কোন দিকে হচ্ছে বা ওখানে কোনো রকম টিউমার বা কোনো হার্নিয়া বা অন্য কিছু আছে কিনা। ঠিক আছে? তো এরকম কিছু একটা পেয়ে গেলে, শনাক্ত করা গেলে তখন ডাক্তারবাবু সেটা ট্রিটমেন্ট করেন। আর ট্রিটমেন্ট করে তারপর আপনি এই রোগ থেকে সম্পূর্ণভাবে নিরাময় পেয়ে যাবেন। এবার এই ট্রিটমেন্ট কি করে হয়? এটা জানতে হবে। এর ট্রিটমেন্ট ডাক্তারবাবু বিভিন্ন উপায়ে করতে পারেন। কোনো মেডিসিন দ্বারা বা কোনো সার্জারির মাধ্যমে। মেডিসিনের মাধ্যমে কমনলি আমরা যেটা করে থাকি, কিছু পিপিআই, কিছু অ্যান্টাসিড ট্যাবলেট, কিছু অ্যান্টিবায়োটিক খেয়ে। আর সার্জিক্যাল জিনিস যেটা ডাক্তারবাবু যদি মনে করেন সার্জারির দরকার পড়ে, তখন এই আমাদের খাদ্যনালীর সার্জনের কাছে উনি পাঠান। সেখানে কিছু ডিভাইস ইমপ্ল্যান্ট করে বা কিছু মানে খুব বড়সড় কিছু নয়, কিছু ছোট সার্জারি করে উনি এটার আপনাকে সঠিক একটা দিক নির্দেশনা করবে। তারপর আপনার উপর ডিপেন্ড করছে, আপনি যদি রাজি থাকেন তো ডাক্তারবাবু এই ট্রিটমেন্টটা অবশ্যই এপ্লাই করবে আপনার শরীরে। তখন আপনি অবশ্যই এই রোগ থেকে নিরাময় পাবেন। এবার প্রথম এবার এটাতে গেল আপনি রোগের লক্ষণ বুঝলেন, ডক্টরের কাছে গেলেন, সেই রোগটা নিরাময় হলো। এবার এটার প্রতিকার করতে হবে। ঠিক আছে? এই রোগটা কিন্তু এই রোগটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই রোগটা খুবই সামান্য রোগ, যেটা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে, জীবনযাত্রা চেঞ্জ করে বা হেলদি লাইফস্টাইল মেনটেন করে আমরা কিন্তু এটা থেকে নিরাময় পেতে পারি ঘরোয়াভাবে। অ্যাম তো এই রোগটা যদি ঘন ঘন হয় বা অনেক দিন ধরে হয়, তখন তার কমপ্লিকেশন গুলো এইগুলো হচ্ছে খুব সিরিয়াস। এইগুলো নিয়ে চিন্তার বিষয়। সেই জায়গায় যাতে না যেতে হয় তার জন্য কয়েকটা জীবনযাত্রার গাইডলাইন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এরকম ভাবে মেনটেন করলে আপনারা অবশ্যই ভালো থাকবেন। যেমন কি? যেমন হচ্ছে একবারে অনেকটা খাবার খাবেন না। ১ নম্বর, খাবারটা পরিমাণে কম, বাড়ে বেশি খান। অনেকক্ষণ স্টমাকটা ফাঁকা রাখবেন না। দ্বিতীয় কথা হচ্ছে খাবার পরেই সঙ্গে সঙ্গে শোবেন না। খাওয়ার পর মিনিমাম আপনারা ২ থেকে ৩ ঘন্টা একটা গ্যাপ রাখুন। তারপরে আপনারা বিছানা নিতে পারেন বা বিছানায় শুতে পারেন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন মাথার দিকটা পায়ের দিকের থেকে অবশ্যই ৬ থেকে ৮ ইঞ্চি মতো উপরে থাকে। তাহলে রিফ্লাক্স হওয়ার চান্স অনেকটাই কমে যাচ্ছে। আর খাওয়ার পর যেগুলো করতে হয়, আপনি হাঁটাচলা করতে পারেন। কিন্তু কখনো ভারী কোনো ব্যায়াম কিছু করবেন না বা সামনে ঝুঁকে কোনো কাজ করবেন না। ঝুঁকে কাজ করলেই পেটের অ্যাসিড আপনার ইসোফেগাসে রিফ্লাক্স হবে।
ঠিক আছে? তার সঙ্গে কয়েকটা বদ অভ্যাস যেমন মদ্যপান বা ধূমপান, এটা থেকে বিরত থাকতে হবে। কারণ নিকোটিন জাতীয় খাবার খেলে বা মদ্যপান করলে আমাদের ভালভের যে সঠিক কর্মক্ষমতা সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলি, ঠিক আছে, বা কর্মক্ষমতা অনেকটাই কমে যায়। তার জন্য রিফ্লাক্স আমাদের অল্প অ্যাসিড হলে যেটা হয়তো আপনার হতো না, সেটাই যেহেতু নিকোটিন বা মদ্যপান করা হচ্ছে, তার জন্য রিফ্লাক্স এমনি হয়ে যাবে। এটা একটু পারলে সব থেকে বেস্ট হয় যদি আপনি একটু ঢিলে ঢালা পোশাক পরেন, বা অন্য কোনো ওষুধ আপনার এই রোগটা বাদ দিয়েও, এই সমস্যা বাদ দিয়েও অন্য কোনো সমস্যার জন্য কোনো ওষুধ খাচ্ছেন কিনা সেটা অবশ্যই আপনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। যাতে ওনাকে জিজ্ঞাসা করবেন যে আমি এর সঙ্গে এই ওষুধ খাচ্ছি, তো এদের জন্য এই ওষুধগুলোর জন্য কি রোগটার কোনো সমস্যা হচ্ছে, তো এটা অবশ্যই আপনার জানা উচিত। আর কয়েকটা ওষুধ আমি কমনলি বলে রাখি, যেমন কয়েকটা ব্যথানাশক ওষুধ, কিছু অ্যান্টিবায়োটিক, কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ, বা মেয়েদের ক্ষেত্রে এই মেনোপজের পর আমরা কিছু স্টেরয়েড ট্যাবলেট কমনলি বিভিন্ন রোগের জন্য দিয়ে থাকি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করে থাকি। সেগুলোর ম্যাক্সিমামটা আমাদের অ্যাসিডের মাত্রাটা অনেকটা বাড়িয়ে দেয়। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, এরকম কোনো ওষুধ আমরা খাচ্ছি না তো যেখান থেকে আমাদের অ্যাসিড রিফ্লাক্সটা খুব বেশি হচ্ছে। তো অবশ্যই এই ব্যাপারে আমরা ডাক্তারবাবুকে অবশ্যই অবগত করবেন। ডাক্তারবাবু সেই অনুযায়ী বলতে পারবেন যে ঠিক আছে, এই রোগের জন্য অন্য কোনো ওষুধ দেওয়া যেতে পারে, বা অন্য কোনোভাবে জিনিসটা ম্যানেজ করা যেতে পারে। এবার আপনারা অবশ্যই নিজেদের জীবনযাত্রা খুব সুন্দরভাবে মেনটেন করুন। তার সঙ্গে বাইরের কোনো জল, প্রপার হাইজিন মেনটেন, খাবারের বা জলের হাইজিন মেনটেন করাটা খুব দরকার। এই একটা ব্যাকটেরিয়ার কথা বললাম, এই ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলোরি, আর 5টা ইনফেকশনের মধ্যে এটাও একটা ইনফেকশন, ব্যাকটেরিয়া ইনফেকশন। তো এইগুলো কিন্তু আমরা যদি হাইজিনটা মেনটেন করি, এগুলো চট করে কিন্তু আমাদের শরীরে ঢুকবে না। ডাক্তার হয়তো ওষুধ দিয়ে এখন আপনাকে নির্মূল করে দিলেন ইনফেকশনটা থেকে, কিন্তু তারপরে আবার পরক্ষণে কিন্তু এই ইনফেকশনটা আপনার শরীরে জাস্ট ওষুধের কোর্স শেষ হওয়ার পর আর কিছুদিন ভালো রইলেন, তারপর আপনার শরীরে আবার প্রবেশ করলে কিন্তু আপনার আবার হেলিকপ্টার পাইলরি ইনফেকশন হবে। সেই মাত্রাটা বাড়লেই আপনার আবার অ্যাসিডিটি হবে, সেখান থেকে আলসার হবে। তো এই কমপ্লিকেশন গুলো এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যদি ঘন ঘন হয়, তখন কিন্তু আপনার পারমানেন্ট কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন আপনার খাদ্যনালীর উপর পোর্শনে হার্নিয়া শুরু হয়ে যায়, আপনার খাদ্যনালীর উপর পোর্শনে কিছু পোর্শন সরু হয়ে যায়, কিছু অংশ ফুলে যায়, তার সঙ্গে আলসার তৈরি হয়, তার সঙ্গে খাদ্যনালী ফুটো হয়ে গেলে সেটা অ্যাকুট এমার্জেন্সি, সঙ্গে সঙ্গে আমার ট্রিটমেন্ট করতে হবে। আর সেটা খুব সিরিয়াস কন্ডিশন, প্লাস কিছু টিউমার হয়ে গিয়ে সেখানে খাদ্যনালী ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এরকম কিছু হলে ডাক্তারবাবু অবশ্যই খাদ্যনালীতে নল ঢুকিয়ে, যদি মনে করেন সেখান থেকে মাংস কিছুটা নিয়ে বায়োপসি করে তার যথাযথ ট্রিটমেন্ট করবেন। তো এটার জন্য আমরা যেটা কমনলি করে থাকি, এই অল্প কিছু আমাদের গলবুক জ্বালা করছে বা পেট ভার হয়ে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে খুব বেশি, আমরা দোকানে যাই, কিছু ওষুধ বলি, দোকানদারের কথা মতো সেই ওষুধ খাই, সেই ওষুধ খেয়ে আমরা ওই জিনিসটা থেকে একটু সাময়িক নিরাময় পাই। কিন্তু জানতে হবে যে যে ওষুধটা আপনি খাচ্ছেন সেটা আদৌ আপনার দরকার আছে কিনা, বা থাকলে কোন ডোজে দরকার আছে, বা কতদিন খেতে হবে, হ্যাঁ, সেটা সম্বন্ধে প্রপার গাইডলাইন কিন্তু না দোকানদারের কাছ থেকে আপনি পাচ্ছেন, বা হয়তো আপনার সেরকম অতটা বেশি মাত্রায় এ সম্বন্ধে জানা নেই। ঠিক আছে? সুতরাং এই দোকান থেকে নিজে বললে সিমটম দেখে ওষুধ খাওয়া, এই জিনিসটা থেকে অবশ্যই সবার প্রথমে বিরত থাকতে হবে। যদি কোনো ছোটখাটো সমস্যা হয়, আপনি অবশ্যই আপনার নিকটবর্তী কোনো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। উনি আশা করি এটার সঠিক আপনার দিক নির্দেশক করবেন, যে আপনি এরকম ভাবে চলুন বা এই জিনিস মেনটেন করুন, তাহলে আপনি ভালো থাকবেন। তো মোদ্দা কথা, এই রোগের মেন ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আপনারা খাদ্যাভ্যাস চেঞ্জ করুন, একটু ব্যায়ামের মধ্যে থাকুন, জল, শাকসবজি এগুলো বেশি করে খান, ঠিক আছে? রাত্রে প্রপার ঘুমটা খুবই দরকার। তার সঙ্গে আপনাদেরকে এখন কাজের চাপ অনেকটা বেশি, স্ট্রেস এখনকার মানুষের অনেক অনেক বেশি। তো একটু স্ট্রেস থেকে রিলিফ থাকতে হবে, ঠিক আছে? এইগুলো আপনারা মেনটেন করুন, আশা করি ভালো থাকবেন। নমস্কার।